দর্শক, যেমনটা বলছিলাম, পুঁজিবাজার এবং বিনিয়োগ প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন একুশ ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ। জনাব আহসান মারুফ, আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু শুরু করতে চাই, যেহেতু আজকে বিএসইসি চেয়ারম্যান বলেছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে মার্জিন রুলসে পরিবর্তন আসবে। কিছুদিন আগেও তো প্রায় 18 থেকে 20 বছর পরে মার্জিন রুলসে পরিবর্তন সংস্কার এসেছিল। এই নতুনভাবে যে পরিবর্তন আসবে, সেখানে কি কি পরিবর্তন আপনি আশা করছেন? আসলে মার্জিন রুলসটা হচ্ছে যে বিনিয়োগকারীরা লোন নিয়ে শেয়ার কিনবেন, তো লোন তো আসলে খুব ঝুঁকিপূর্ণ। এখন এটা ইনভেস্টরদের যারা নিজেদেরকে সক্ষম মনে করেন, ক্যাপেবল মনে করেন, তারা মার্জিনটা ইউজ করার চেষ্টা করেন, মানে লোনটা নেওয়ার চেষ্টা করেন। এখন এইটা থাকলে হয় কি যে মার্কেটে লিকুইডিটি বাড়ে। আমরা তো চাই মার্কেটে অনেক টার্নওভার হোক। তো এটাকে সহজীকরণ করতে হবে এই অ্যাঙ্গেলে চিন্তা করার জন্য যে লিকুইডিটি কীভাবে আরও বাড়ানো যায়। সো অনেকগুলো ইস্যু আছে। একটা ইস্যু আছে যে কে আমরা যেমন একটা ব্যাংক থেকে লোন নিতে গেলে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। জি, কেওয়াইসি পূরণ করতে হয়, যেমন আপনার কোলাটেরাল আছে কিনা, আপনার সেই পে করার অ্যাবিলিটি আছে কিনা। ঠিক সেম প্রিন্সিপালটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে, যে শেয়ার মার্কেটে আসলে কিন্তু সেম একটা রিকোয়ারমেন্ট আপনাকে যেতে হবে, বাট এখানে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। তো যেমন একটা আছে যে 5 লাখ টাকার পোর্টফোলিও থাকতে হবে, মিনিমাম থাকতে হবে। তারপর অ্যাসেটের সাথে একটা সম্পর্ক করে দিয়েছে। সো এইগুলো একটু সহজীকরণ করতে হবে। আবার ঝুঁকির বিষয়টাও দেখতে হবে যে যখন মার্কেট অনেক ওভারহিটেড হয়ে যাচ্ছে, তখন তো মার্জিনে যারা থাকছেন, যদি কোনো নাইভ ইনভেস্টর সেখানে থাকেন, তাহলে তো উনি প্রবলেমে পড়বেন। সো মার্জিনের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ডাইনামিক করা যেতে পারে। আরেকটা ইস্যু হচ্ছে যে অনেক ভালো স্ক্রিপ্টে যেন, যেগুলোতে লিকুইডিটি বেশি আছে, ভালো স্ক্রিপ্ট বলতে ভালো কোম্পানিতে যেখানে মার্জিনটা দেওয়ার সুযোগটা বেশি দেওয়া। তো সেক্টরাল কিছু ক্যাপ থাকতে পারে, যে এই কোনো একটা পার্টিকুলার পোর্টফোলিওতে একটা পার্টিকুলার রেশিওর বেশি ওনারা এই সেক্টরে বেশি ইনভেস্টমেন্ট করলে ওখানে মার্জিন পাবেন না আর কি। তো আর সবচেয়ে লাস্ট যে ইস্যুটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এখানে মনিটরিং বাড়াইতে হবে, ব্রোকারদের উপর মনিটরিং বাড়াইতে হবে, তারা প্রপারলি জিনিসটা ইউজ করছেন কিনা, রুলসটা ফলো করছেন কিনা। লাস্টে যখন সংস্কারের কথা আসছিল, আপনি যেমন বলছিলেন যে 5 লাখ মিনিমাম ক্যাপিটাল থাকতে হবে কিংবা ভিত থাকতে হবে, তো সেই ধরনের রুলসের ব্যাপারে কিন্তু ব্রোকার্স হাউসদের একটু আপত্তি ছিল। তো এখন আসলে কি ধরনের পরিবর্তন আনলে গ্রাহকরা, মোট কথা গ্রাহক এবং পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে? যেমন ওয়েলথের যে ব্যাপারটা আছে, এটা ওয়েলথে একজন লোকের ওয়েলথ থাকতে পারে, মানে ওয়েলথ বলতে অনেক ট্যাক্স ফেলে দেখা গেছে অনেক সম্পদ আছে, কিন্তু ওনার পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান নাই। এখন এই ব্যক্তি যদি আসেন পুঁজিবাজারে এবং উনি যদি ট্রেড করেন, দেখা যেতে পারে যে ওনার জন্য এটা অনেক প্রবলেমেটিক হতে পারে আর কি। সো সহজীকরণ করা, যে একটা জিনিস হচ্ছে যে ডিজিটাইজেশন করা, প্রপার মনিটরিং করা, সো এগুলা দেখা যেতে পারে। জি, বিসিক চেয়ারম্যান আরও জানিয়েছেন তিনি ডিরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে সরাসরি আইপিও বাজারে আনবেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কতটা প্রভাব পড়তে পারে এর ফলে? আসলে আমাদের দেশে তো অনেকদিন ধরে আমরা আইপিও দেখছি না, এবং পুঁজিবাজারের একটা বড় ভূমিকা হচ্ছে যে ভালো কোম্পানিগুলো লিস্টেড হলে আমরা যারা পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করি তারা অনেক বেশি উৎসাহিত বোধ করি। তো ডিরেক্ট লিস্টিং একটা হতে পারে, ডিরেক্ট লিস্টিংয়ে সরকারি কোম্পানিগুলো আনার একটা কথা শোনা যাচ্ছে। সো এটা একটা ভালো একটা উদ্যোগ। প্লাস বুক বিল্ডিং মেথডে আমার মনে হয় একটা সংস্কার করা দরকার। এটাকে মার্কেট বেসড করা, ডিমান্ড এবং সাপ্লাইয়ের বেসিসে যাতে একটা কাট অফ প্রাইস নির্ধারিত হয়, তাহলে এন্টারপ্রেনাররা উৎসাহিত বোধ করবেন তাদের কোম্পানিকে লিস্ট করার। কারণ এন্টারপ্রেনাররা তো চান উনি যে বিজনেসটা রান করছেন সেটার একটা প্রপার প্রাইস পাইতে, নাহলে তো ওনার ইনসেন্টিভ থাকবে না। সো আমার মনে হয় ডিরেক্ট লিস্টিংয়ের চাইতে বুক বিল্ডিং মেথডে যদি একটু বিসেক বা নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে এটাকে একটু মার্কেট বেস করা, পার্শ্ববর্তী দেশ আছে ইন্ডিয়াতে কীভাবে আমরা ফলো করি সেগুলো যদি আমরা একটু, আমার ধারণা ওনারা সেই কাজগুলো করছেন, সো সেইটা করলে আমার মনে হয় একটু ভালো হবে।
আপনি অন্য দেশের কথা যেহেতু টানছেন, পুঁজিবাজার কিন্তু বিনিয়োগের একটা তহবিল পূরণে কাজ করে অন্যান্য দেশে। তো বাংলাদেশের শেয়ার বাজার কেন সে মানে স্থানটা দখল করতে পারছে না? আসলে একটা ইস্যু হচ্ছে যে ভালো সাপ্লাই অফ শেয়ার যদি থাকে তাহলে কিন্তু মার্কেটে একটা অর্গানিক ডেভেলপমেন্ট হয়। তো আমাদের গত 20 বছরে আমরা কিন্তু ওইরকম হাতে গোনা দু একটা কোম্পানি বাদে ভালো কোম্পানি আসে নাই। তো ভালো স্কিম আনতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে একটা সুশাসনের একটা ব্যাপার আছে এখানে, যে যখন প্রপার মনিটরিং হচ্ছে, ম্যানিপুলেশন কম হচ্ছে, তখন কিন্তু মার্কেটের ডায়নামিক্সগুলো অনেক মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। তো আমার মনে হয় ভালো কোম্পানিগুলো আসলে এখানে মার্কেটে অর্থনীতির অনেক বড় একটা প্রভাব থাকবে পুঁজিবাজারের। আচ্ছা, ভালো কোম্পানির কথা বলছেন, তাহলে ভালো কোম্পানিগুলো দেশের পুঁজিবাজার কেন টানতে পারছে না? কিছুদিন আগে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তখন বলা হচ্ছিল যে যখন একটা স্টেবল রাজনৈতিক অবস্থান আসবে তখন হয়তো বিদেশি যে বিনিয়োগ সংস্থা তারা হয়তো আকর্ষিত হবেন বা বিনিয়োগ করবেন, কিন্তু তারপরেও কি কি প্রতিবন্ধকতা এখনো থেকে গেছে? আসলে আমাদের অর্থনীতিতে ভালো কোম্পানিগুলোর জন্য ব্যাংক ডোমিনেটেড ফাইন্যান্সিংটা তারা অনেক বেশি উৎসাহিত বোধ করেন। কারণ ব্যাংকের যে ক্যাপিটাল আছে, দেখা যায় যে আরএমরাই কোম্পানিতে গিয়ে উৎসাহ দেন যে আপনারা ব্যাংক থেকে ফাইন্যান্সিং নেন। এবং ব্যাংক ফাইন্যান্সিংটা কিন্তু ওই ভালো কোম্পানির জন্য নেওয়া অনেক সহজ, অনেক দ্রুত তারা নিতে পারে। সো ওইখান থেকে বের হয়ে পুঁজিবাজারে আসতে হলে তাদেরকে কিন্তু ওরকম একটা সিমিলার টাইপের অ্যাডভান্টেজ দিতে হবে, যে আপনি যদি পুঁজিবাজারে আসেন, আপনার একটা কোম্পানি লিস্ট করতে যদি 3 বছর লেগে যায়, ততদিন কিন্তু আপনার প্রজেক্টের অর্ধেক সময় চলে গেল। সো এইটা একটা ইস্যু, যে স্যার যেটা বলেছিলেন যে ডিজিটাইজেশন করা, দ্রুত আইপিওতে নিয়ে আসা, প্লাস হচ্ছে যে পুঁজিবাজারে তো অনেক বেশি রুলস ফলো করতে হয়, কমপ্লায়েন্সের ইয়েগুলো ফলো করতে হয়। সো এখানে এগুলো একটু সহজীকরণ করা, প্লাস হচ্ছে যে পুঁজিবাজারে আপনার যে মানে কোম্পানিগুলোকে যে লিস্টিং হচ্ছে কোম্পানিগুলো, সেগুলোকে ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া একটু। সো এগুলো দিলে আমার মনে হয় কোম্পানিগুলো আসবে। এই যে আমলাতান্ত্রিক জটিলতা কমলে কি পুঁজিবাজারের এই যে বিনিয়োগ বাড়বে, নাকি এর পাশাপাশি জ্বালানি বা সরবরাহ বা এই যে বন্দরে গতি আনা এই বিষয়গুলো প্রভাব ফেলে? আসলে এগুলো তো খুব ম্যাক্রো লেভেলের ইস্যু, যে ব্যবসায়িক পরিবেশ উন্নত হলে তখন দীর্ঘমেয়াদী সংস্থান হবে, অর্থসংস্থান হবে। তো দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের জন্য তো আসলে এই যে আপনি যে বিজনেস এলিমেন্টগুলো বললেন, সেগুলো যদি প্রপারলি থাকে, তখন তো সেই কোম্পানিগুলো তারা চেষ্টা করে লার্জ প্রজেক্ট নিতে, লম্বা প্রজেক্টগুলো নিতে। তো সেটার জন্য তো আসলে পুঁজিবাজার ছাড়া খুব একটা বিকল্প নাই। এই বিনিয়োগ প্রসঙ্গে যেহেতু বলছিলাম একটু আগে, একটু জানতে চাই যে আজই দেখলাম যে বিনিয়োগ সহজ করতে সরকার 4টি সংস্থাকে একীভূত করেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা বিনিয়োগকারীরা কিভাবে লাভবান হতে পারেন? আমি ইফ আই এম নট রং, আমি দেখেছিলাম যে বাইরে থেকে যদি একটা কোম্পানি আসতে হয়, তাকে অ্যাটলিস্ট 50টা বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। তো বাইরে তো ইউএসএতে একটা কোম্পানি খুলতে 1 দিন লাগে। তো সেই আমরা যদি অত অ্যাডভান্স ইকোনমির সাথে কম্পেয়ার না করে বাংলাদেশকে যদি পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু অনেক সিগনিফিকেন্ট সংস্কার দরকার এখানে। যত দ্রুত একটা কোম্পানি লিস্টিং হবে, যত ফ্রেন্ডলিভাবে এটা লিস্টিং হবে বা রেজিস্টার্ড হবে, তত কিন্তু এন্টারপ্রেনার উৎসাহ বোধ করবে যে এখানে এসে ব্যবসা করার। জি, এই বিনিয়োগ যখন এই পরিস্থিতি, এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি বলছে যে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 4.5% হবে, কিন্তু সরকার 6.5% বলেছিল, লক্ষ্যমাত্রা নিয়েছিল। তো এত মানে পার্থক্য কেন হচ্ছে, আর এই পার্থক্য কিভাবে দূর করা যায়? আসলে আপনি যদি লাস্ট 2 বছরের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ দেখেন, দেখবেন এটা কিন্তু অনেক কম। ইনফ্লেশন যেখানে 9%-এর কাছাকাছি, সেখানে প্রাইভেট সেক্টর গ্রোথ কিন্তু আপনার 8%-এর নিচে। তো যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ না থাকে, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হবে না। ইনভেস্টমেন্ট না হলে কিন্তু জিডিপি গ্রোথ বাড়বে না। সো গভর্নেন্সে কিছু সমস্যা আছে, যেমন কিছু ব্যাংকের সমস্যা আছে, তারা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন করতে পারছে না। সো আসলে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, না বাড়লে আসলে এই কাঙ্ক্ষিত যে জিডিপির মাত্রাটা আছে, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। যে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আবারও একটু জানতে চাই, একটু ব্যাখ্যা সহ, যে দেশীয় বিনিয়োগকারীদের হয়তো টানতে পারছে এই শেয়ার বাজার,
যদি বলি, কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের কোনোভাবেই টানা কঠিন হয়ে যাচ্ছে এবং দিন দিন যদি বলি সেটা কমছে। যেমন যদি বলি আমরা গতকালও একটা বিষয় আলোচনা করেছিলাম যে লাস্ট কোয়ার্টার যদি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বলি আর এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বলি তাহলে 44% কমেছে, কিন্তু গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আবার 21% বেড়েছে যদি আমরা কোয়ার্টার ওয়াইজ চিন্তা করি। তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে বিদেশি বিনিয়োগ কি কি কাজ করলে বাড়বে? আসলে আমি একটু এখানে ভিন্নমত পোষণ করি যে দেশি কোম্পানিগুলো আসছে, ভালো কোম্পানিগুলো কিন্তু আসছে না। ভালো আমাদের লার্জ ইভেন আরএনজি সেক্টরে ভালো কোম্পানিগুলো কিন্তু আমাদের মার্কেটের লিস্টিং আমরা দেখিনি গত 10 বছরে। সো যে জিনিসটা ব্যবসায়িক পরিবেশ যদি উন্নত না থাকে, অ্যাপ্রোপ্রিয়েট না থাকে, সেটা দেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারবে না, বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারবে না। এখন বিদেশিরা তো আসলে আসবে, আপনি যদি এখানে দেখেন যে আপনার এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি, আপনার কিন্তু ওই বিদেশিকে বুঝাইতে হবে না, ও অটোই চলে আসবে। হ্যাঁ, তো তো যদি আমাদের ব্যবসায়িক পরিবেশটা আমরা উন্নত করতে পারি, দেশি বিনিয়োগকারী যেরকম আসবে সেমনি বিদেশি বিনিয়োগকারী আসবে। এখন যদি আমি একটা সিম্পল এক্সাম্পল বলি, যেমন আমাদের একটা রিপোর্ট ছিল যে বাংলাদেশ থেকে $200 বিলিয়ন পাচার হয়ে গেছে লাস্ট 200 বছর। এগুলো তো দেশি লোকগুলোই আমরা পাচার করেছি। তো দেশি লোকই যদি আমরা পাচার করে দিই তাহলে বিদেশিরা কেন এখানে টাকা দিই? সো এই ধরনের বড় যে প্রবলেমগুলো আছে, গভর্নেন্স লেভেলে যে সমস্যাগুলো আছে, সেগুলো আসলে অনেক সলভ করতে হবে। জি, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন যে সরকার বলেছিল 7.5% মূল্যস্ফীতি আনবে, মূল্যস্ফীতি কিন্তু গত কয়েক মাস যাবৎ 9%-ই চড়ে আছে। এর ফলে তো সুদ হারও কমবে না, তাহলে বিনিয়োগে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিনিয়োগ কি বাড়বে এর ফলে? তাহলে তো বিনিয়োগ বাড়ার খুব একটা সুযোগ নেই। এই বিষয়ে একটু আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাই। ইনফ্লেশনটা আসলে আমাদের বর্তমান যে ব্যাংকিং সিস্টেমটা যেভাবে চলছে, এটা একটা বিশাল ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছে। এই যে টাকাগুলো পাচার হয়ে গেছে, এবং আমরা দেখেছিলাম যে কিছুদিন একটা রিপোর্ট দেখেছি যে 100 টাকা লোন দিলে এর মধ্যে ডিস্ট্রেসড লোন হচ্ছে 60 টাকার মতো, তো বাকি 40 টাকা আপনার অ্যাপ্রোপ্রিয়েট আছে বা রেগুলার আছে। এখন এইরকম একটা সিচুয়েশনে হাতে কোনো 5-6টা ব্যাংক ছাড়া অন্য কিন্তু খুব একটা ব্যাংক, মানে ব্যাংকের অ্যাবিলিটি নাই একটা ইন্টারমিডিয়েশন করা, মানে লোন দিয়ে জব অপরচুনিটিস ক্রিয়েট করা। তো যদি এরকম একটা সিচুয়েশন, এটা একটা সিচুয়েশন। আরেকটা হচ্ছে যে উইক ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে কিন্তু টাকা সাপ্লাই দিচ্ছে। তো যদি এরকম হাই পাওয়ার্ড মানি তাদেরকে দিতে হয়, তখন কিন্তু ওটা ইকোনমিতে মানে আলটিমেটলি মুদ্রাস্ফীতি ক্রিয়েট করে। সো একটা ডাইলেমার মধ্যে সিচুয়েশন, একটা ডাইলেমার সিচুয়েশন। একদিকে হচ্ছে যে ইনভেস্টমেন্ট নাই, আরেকদিকে হচ্ছে হাই ইনফ্লেশন, ব্যাংকিং সেক্টর ক্রাইসিস। তো সব মিলিয়ে আসলে ইকোনমি খুব যে আগের চেয়ে একটু বেটার পজিশনে আছে, বাট এখনও হয়তোবা একটা শক্তিশালী অর্থনীতির দিকে আমরা ঢুকতে পারি নাই। এই যে কর্মসংস্থানের কথা বলছিলেন, যদি বিনিয়োগ না বাড়ে কর্মসংস্থান তো বাড়বে না, সেটাই তো বোঝা যায়। তো তারপরেও এই যে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ কেন তৈরি হচ্ছে না? প্রতিবন্ধকতা আসলে কোথায় কোথায়, কি কি ইমপ্রুভমেন্টের দরকার আছে? প্রতিবন্ধকতা হচ্ছে যেমন আমাদের আমলাতান্ত্রিক জটিলতা একটা ইস্যু আছে। এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য, এন্টারপ্রেনারদের এনকারেজমেন্ট করার জন্য আমরা কিন্তু ওরকম একটা ক্লাইমেট তৈরি করতে পারি নাই, যেখানে আজকে আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা পাশ করে কিন্তু চিন্তা করে বিসিএস পরীক্ষা দেবে, বাট উন্নত দেশগুলোতে চিন্তা করে একটা বিজনেসম্যান হবে। সো যদি আমরা সেই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারি, প্রাইভেট সেক্টরকে গ্রো করার সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু ব্যবসার ডেভেলপমেন্টের সাথে সাথে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে এবং আলটিমেটলি জব ক্রিয়েট হবে। তো আমার কাছে মনে হয় যে পলিসি মেকাররা কী চান, যে ওনারা যদি আদেও এখানে ডেভেলপমেন্ট, প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েট করতে চান, তাহলে প্রাইভেট সেক্টরকে কাজ করার সুযোগ করে দিতে হবে। শিক্ষাগত কারিকুলাম চেঞ্জ করতে হতে পারে, কারণ এখন এআইয়ের যুগে এত ফাস্ট চেঞ্জ হচ্ছে সব কিছু। তো সেখানটাতে আসলে কারিকুলাম অনেক বেশি মার্কেট এবং আধুনিকতা সম্পন্ন হতে হবে, যাতে পাশ করার পরে সে ব্যবসা কেন্দ্রিক একটা চেষ্টা নিতে পারে, নতুন যে জনগোষ্ঠী আসছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা কনসলিডেটেড অ্যাপ্রোচ, অনেকগুলো অ্যাঙ্গেলে একসাথে কাজ করতে হবে, তাহলে হয়তো বা আমরা সেদিকটা যেতে পারবো।
মার্কিন রুলসের পরিবর্তনের ব্যাপারে আরেকটু কথা বলতে চাই। আপনি তখন বলছিলেন যে যারা বিনিয়োগকারী আছেন তাদেরও কিন্তু একটু অ্যানালাইসিসের দরকার আছে। তো আরেকটু জানতে চাই, বিনিয়োগকারীদের স্বভাবতই দেখা যায় ব্রোকার্স হাউসে চলে যায় এবং সেখান থেকে তাদের মনিটরিং করা হয় এবং তারা সেখান থেকে শেয়ার লেনদেন করে, বিক্রি করে, কিনে। তো আসলে আপনার কাছে জানতে চাই কোন কোন বিষয়ে বিনিয়োগকারীদের একটু বিচার বিশ্লেষণ করে আসলে শেয়ার বাজারে ইনভেস্ট করা উচিত? তার আগে আমি একটু বলি যে উন্নত বিশ্বে কিন্তু ডিরেক্ট ইনভেস্টিংয়ে খুব রিস্কি একটা অ্যাক্টিভিটিস হিসাবে চিন্তা করা হয়। কারণ ধরেন আপনি একজন সাংবাদিকতার সাথে জড়িত, তো আপনার কিন্তু এত টাইম নেই মার্কেটকে অ্যানালাইসিস করা, মার্কেটের কোম্পানি সম্পর্কে জানা। আপনি কি করবেন? আপনি কিন্তু একজন অ্যাডভাইজারকে টাকাটা দেবেন। যেমন আমরা অসুস্থ হলে একজন ডাক্তারের কাছে যাই, সো আমাদের কিন্তু ওখানে একটা বিশাল মার্কেট মেকানিজমে, মার্কেট ইনফ্রাস্ট্রাকচারে এই জিনিসটা কিন্তু ল্যাকিংস। সো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারদেরকে গ্রো করার সুযোগ করে দিতে হবে এবং এই লাইসেন্সগুলো দিতে হবে। সো আপনি ডিরেক্ট ইনভেস্টিং না করে আপনি একজন পার্টিকুলার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছে যাবেন, উনি আপনাকে উপদেশ দিবেন, আপনি সেই উপদেশগুলো ফলো করার চেষ্টা করবেন, এতে রিস্ক অনেক কমে আসবে। 1 2 নম্বর হচ্ছে, কেউ যদি মনে করে যে না আমার অ্যাডভাইজার দরকার নেই, আমি মার্কেটে টাইম দিতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, আমার সেই সক্ষমতা আছে। আমাদের দেশে 99% মানুষ যারা ট্রেড করেন মার্কেটে, তারা কিন্তু আসলে শেয়ার এবং কোম্পানির মতো তফাৎটা বুঝেন না। তারা যখন একটা স্ক্রিনের সামনে চলে আসেন, তারা মনে করেন যে এটা আজকে কিনে কালকে বিক্রি করে দেবো। এই মানসিকতা একদিনে হয় না, এই মানসিকতা একটা লম্বা সময় ধরেছে এবং এটা রাতারাতি চেঞ্জ হবে না। সো যতদিন পর্যন্ত, যার ফলে জিনিসটা কী দাঁড়াচ্ছে, যার প্রতি 6 বছর বা 10 বছর পর পর মার্কেটে ক্র্যাশ হলে আমরা আন্দোলন হতে দেখি। হ্যাঁ, কিন্তু দায়িত্বটা কিন্তু ইনভেস্টরদের নিজেকে সেলফ এডুকেটেড করা। তো সেইখানটাতে কোম্পানি সম্পর্কে জানা, শেয়ার এবং কোম্পানি যে দুটো আলাদা জিনিস, এবং আমি যদি নিজে না পারি, আমি একটা প্রফেশনাল কারো কাছে যাব বা প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে টাকা দিব, এইখানটাতে আমার মনে হয় অ্যাওয়ারনেস ক্রিয়েট করার একটা সুযোগ আছে। সেখানে সরকারের থেকে শুরু করে নিয়ন্ত্রণ সংস্থা থেকে শুরু করে একটা কনসলিডেটেড একটা মার্কেটিং হতে পারে, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে যে আসলে কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত। জি, আপনি যেমনটা বলছিলেন যে আসলে বিনিয়োগকারীদেরও সচেতন হতে হবে, তারপরে তারা বিনিয়োগ করলে তখন হয়তো একটা বেনিফিট পেতে পারে এবং তারা তখন দেখা যায় যে একটা লং লাস্টিং একটা ইনভেস্টমেন্ট তাদের দরকার। সেই সাথে দেশের পুঁজি বাজার আসলে বড় হোক এবং বিনিয়োগ বৃদ্ধি পাক, দেশি বিদেশি বিনিয়োগ আসুক, এটা আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। দর্শক, পুঁজিবাজার ও বিনিয়োগ প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন 21 ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান মারুফ।